উইজা বোর্ড এই খেলাটি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু শুনেছি। এই খেলাটা খেলে মানুষ আত্মাদের সাথে যোগাযোগ করতে পারে কিংবা তাদেরকে ডেকে নিয়ে আসতে পারে। উইজা বোর্ড খেলে অনেকের সাথে এরকম প্যারানর্মাল জিনিস বাস্তবেও ঘটেছে। সেরকমই 2007 সালে বেঙ্গালুরে একটা ভাড়া বাড়িতে 7 জন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের সাথে এমনই এক ঘটনা ঘটেছে। উইজা বোর্ড খেলতে গিয়ে তারা অনামিকা নামের এক আত্মাকে না চাইতেও ডেকে নিয়ে এলো। এরপর তাদের সাথে যা হলো তা না হলে শেষেই দেখবেন। তো আজ কথা বলবো সত্য ঘটনা অবলম্বন 2023 সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি মালায়ালাম মুভি রোমাঞ্চমের। মুভি শুরু হয়, দেখা যায় হসপিটালের বেডে শুয়ে আছে জিবি। খোলা খোলা চোখ মিলে তাকালো প্রায় 1 সপ্তাহ পর। জ্ঞান ফিরতেই ডাক্তার তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় আছো জানো? এতদিন তুমি কোমায় ছিলে, প্রায় 1 সপ্তাহ পর আজ তোমার জ্ঞান ফিরল। ডাক্তার তাকে জানায়, আপাতত তুমি দূরের জিনিস ঝাপসা দেখবে, তবে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। কিন্তু জিবি আর কিছু জিজ্ঞেস না করেই বলল, আমার বন্ধুরা কোথায়? ওদের সাথে কিছু দরকার আছে। ডাক্তার জানায় এটা আইসিইউ, এখানে বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। জিবি এখান থেকে বের হতে চাইলে ডাক্তার বলে, যেদিন তুমি দেয়ালে ঝুলে থাকা ছবিটা ক্লিয়ার দেখতে পাবে সেদিন তোমাকে আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করা হবে। ডাক্তারের সাথে ডিউটি করা নার্স চলে গেলে নতুন নার্স নেয় না আসলে জিবি চালাকি করে জেনে যায় ওই দেয়ালে থাকা ছবিটা তবলাবাদক জাকির হোসেনের ছবি। পরের দিন সকালে ডাক্তার চেক আপের জন্য আসলে জিবি বলে, স্যার আমি এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ওই ছবিতে তবলাবাদক জাকির হোসেন আছে। ডাক্তার বলে, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি তো দেখার কথা না। তখনই নার্স তার চালাকি ফাঁস করে বলে, স্যার কালকে তো উনি আমার কাছ থেকে জিজ্ঞেস করেছিল ছবিতে কে আছে। পরে ডাক্তার পাশে আরও একটি ছবি দেখিয়ে বলে, যেদিন তুমি এই ছবিটা দেখতে পাবে তখন তোমাকে শিফট করা হবে। আর সবাইকে বলে যায় যে কেউ যেন তাকে এই ছবিটার ব্যাপারে না বলে। এইভাবেই দিনের পর দিন যায়, কিন্তু জিবি এখনও স্পষ্টভাবে ছবিটা দেখতে পারছিল না। ডাক্তার জিজ্ঞেস করে কখনো মাইকেল জ্যাকসন কিংবা টার্মিনেটরের নাম বলে দিত। একদিন নয়না জিবিকে প্রশ্ন করে, আচ্ছা আপনি বন্ধুদের সাথে বারবার কেন দেখা করতে চাচ্ছেন? এমন কি কথা আছে যেটা না বললেই নয়? কি হলো, বলছেন না যে? কিছুক্ষণ চুপ থেকে জিবি বলল, আচ্ছা শোনো তাহলে। বেঙ্গালুরের এক ছোট্ট শহরে তারা 7 বন্ধু একসাথে থাকে। মুকেশ আর নীরব চাকরির ইন্টারভিউ শেষ করে এখন জয়নিং লেটারের অপেক্ষা আছে। আর এই হলো সুমন, বর্তমানে চাকরি বাকরির আশা শেষ, এখন ওয়েস্টার্ন কমোডের ব্যবসায় নেমে পড়েছে। কারিকুট্টান পেট্রোল পাম্পের পার্ট টাইম জব করে। রিবিন তাদের মধ্যে সব থেকে ভাগ্যবান ছিল, যার কাছে চাকরি এবং গার্লফ্রেন্ড দুটোই রয়েছে। সিজাপ্পানের স্বপ্ন ছিল ডান্সার হওয়া, কিন্তু বেচারা সারা দিন মাল খেয়ে পড়ে থাকে। আর রইল বাকি জিবি। চাকরির চেষ্টা এখনো চলছে, তবে বর্তমানে পড়ে আছে হসপিটালের বেডে আর শুয়ে শুয়ে দেয়ালে টানানো ছবি দেখছে। নিরূপ হচ্ছে এই গ্রুপের লিডার, তাই তার কথাই সবাই শোনে। বাড়ি অগোছালো দেখে নিরূপের মাথা গরম হয়ে যায়, তাই সে সবাইকে বাড়ির সমস্ত কাজের দায়িত্ব ভাগাভাগি করে দেয়। নিরূপ বলে, রান্না বান্নার দায়িত্ব আমার এবং কুট্টানের, সিজাপ্পান আর জিবি ঘর পরিষ্কার করবে, রিবিন তুই মাসিক বাজার করবি, সুমার আর মুকেশ বাসর নাচবে। এরপর যে যার কাজ বুঝে নিজের দায়িত্ব পালন করা শুরু করলো। রিবিন সবসময় গার্লফ্রেন্ডের সাথে ফোনে লেগে থাকে। মুকেশ দিনের পর দিন দোকানের বিল ছেড়ে রেশনের টাকা মেরে দেয়। সিজাপ্পান বাথরুমে বসে হাতের চর্চা ছাড়ে। জিবি আর নিরূপ এভাবেই সারাদিন চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের অপেক্ষায় থাকে। তবে এদের সময় মজা মাসিতেই কেটে যায়। তো যে যার মতো কাজ সেরে সন্ধ্যায় বন্ধু অনুপের বিয়ে যাবে, কিন্তু কারো পকেটে নেই টাকা। সবাই মিলে একটা প্ল্যান করে যে সুমানের ওয়েস্টার্ন কমোড অনুপের বিয়েতে দেবে, যেন সবাই বোঝে সব থেকে বড় গিফট তারাই নিয়ে এসেছে। তো সুন্দর করে সুমানের ওয়েস্টার্ন কমোড প্যাকিং করে বিয়েতে ধুমসে খেয়ে নাচ গান ছেড়ে চলে আসে। রাতে সবাই ভলিবল খেলছে, কিন্তু জিবি সবাইকে ক্যারাম বোর্ড খেলার অফার করলে কেউ খেলতে না চাইলে জিবি চলে যায় পাশের পাড়ায় ডিজে বাবুর বাসায়। দেখা যায় ডিজে বাবু উইজা বোর্ড ব্যবহার করে আত্মা ডাকার চেষ্টা করছে। ডিজে বাবুর নাকি এসবে অনেক জ্ঞান আছে, অনেক আগে থেকে এই খেলাটা খেলতো, কিন্তু আজ পর্যন্ত সে কখনো আত্মা ডেকে আনতে পারেনি। তখনই পাশের মসজিদে আজান দিলে ডিজে বাবু থেমে যায়, কারণ প্ল্যান সেট করার সময় কোনো সৃষ্টিকর্তাকে ডাকলে আত্মা আসে না। খেলাটা জিবির কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। কেউ তার সাথে ক্যারাম বোর্ড খেলতে না চাওয়ায় জিবি একদিন তাদের ভলিবলের পাম্প ফাটিয়ে দেয়, যার কারণে সবাই মিলে জিবিকে ধুমসে খেলায়। একদিন পুজোর রাতে জিবি ডিজে বাবুর কাছে গিয়ে উইজা বোর্ডের ব্যাপারে জেনে তার সব বন্ধুকে রিকোয়েস্ট করে উইজা বোর্ড খেলার জন্য। তো জিবি সবাইকে খেলার নিয়ম বুঝিয়ে দিচ্ছে। বোর্ডের মাঝখানে মোমবাতি জ্বালিয়ে ওটার উপরে গ্লাস দিয়ে থেকে সবাইকে গ্লাসের উপরে আঙ্গুল রাখতে বলে। এরপর বলতে হবে, স্পিরিট বা আত্মা আপনি যদি আমাদের শুনতে পান তাহলে জবাব দিন। আত্মা যদি জবাব দেয় তাহলে গ্লাস জায়গা পরিবর্তন করবে।
তো জিবির কথা মতো সবাই গ্লাসের উপরে হাত রেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার শর্ত কিছু না হলে জিবির উপরে ক্ষেপে সবাই পটাকা ফাটাতে বাইরে চলে যায়। জিবি সবাইকে চলে যেতে নিষেধ করে, কারণ এভাবে উইজা বোর্ড খেলার সময় হঠাৎ মাঝপথে চলে গেলে খারাপ কিছু হতে পারে। কিন্তু কেউ তার কথা শুনল না। তবে প্ল্যান ফেল হলেও জিবি থামলো না। পড়ে থাকা ক্র্যামবোর্ডটা বের করে ওটাকে পরিষ্কার করে লেটারগুলো লিখে হুবাহু তৈরি করে ফেললো উইজা বোর্ড। একদিন পাশের বাড়ির আঙ্কেলের মেয়েকে আই লাভ ইউ বলার কারণে ক্ষেপে গিয়ে লোকটা সুমনকে গালিগালাজ করতে শুরু করে। তখন রিভিন অফিস থেকে ফিরে এসে লোকটাকে বলে, আরে আপনার এদের দেখে মনে হয় এরা কোনো ভালো ঘরের ছেলে, এদের সাথে মুখ লাগাতে আসবেন না। এই বলে সে বন্ধুদেরকে দু একটা কথা শুনিয়ে দিল। ঘরে ঢুকে রিভিন দেখে জিবি উইজা বোর্ড নিয়ে বসে আছে। তখন সে বলে, এগুলো এখানেই চলবে না, এগুলো আমার ধর্মের বাইরে, এটা দেখে জিজাস কি ভাববে। রিভিন সবার থেকে একটু বেশি ম্যাচ খরচ দেয় দেখে তার দাপট একটু বেশি। একটু আগে অপমানের বদলা নেওয়ার জন্য নিরূপ বলে, আচ্ছা জিবি, তুই বলি না যে ঘরের মধ্যে কোনো ভগবানের ছবি থাকলে আত্মারা আসে না? তাহলে এক কাজ কর, সব ভগবান রিবেনের রুমে রেখে আস। রিবেন টাকা বেশি দেয় বলে সে একটা পার্সোনাল রুমে আলাদা থাকে, তাই সব ভগবানের মূর্তি তার রিবিনের রুমে রেখে আসে। এরপর ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে শুরু হলো খেলা। প্ল্যানচেট করতে করতে প্রায় ঘন্টাখানেক কেটে গেলে জিবি যখন দেখলো সবার ইন্টারেস্ট চলে যাচ্ছে, সকলেই উঠে যাবেই করে, তখন জিবি চালাকি করে চাপ দিয়ে গ্লাসটা নাড়িয়ে দেয়। এটা দেখে সবাই হা হয়ে তাকিয়ে থাকে। জিবি বুঝতে পেরেছে এই ব্যাস কাজ সেরেছে, সবার ইন্টারেস্ট খেলায় নিয়ে এসেছে। নিরূপ এক দৃষ্টিতে অবাক হয়ে তাকিয়েছে। কুট্টান তো নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছিল না। জিবি বলে, আত্মা তোমার নাম কি? এই বলে সে গ্লাসটা অ্যালফাবেট এর কাছে ঘুরিয়ে নিল। নিরূপ তাড়াতাড়ি কুট্টানকে খাতা কলম নিয়ে আসতে বলে। কিন্তু এবার জিবি পড়ল বিপদে, কারণ গ্লাসটা হাতের নাগালের বাইরে চলে গেছে। এখন নাড়াতে হলে তো তাকে উঠে বসতে হবে, সেটা হলে তো সবাই বুঝে যাবে। তখনই সিজাপ্পান জিবির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে গ্লাসটা ঠেলে দিল। জিবি বুঝলো সিজাপ্পানও তাহলে তার দলেই আছে। দুজনে মিলে অ্যালফাবেট লেটারগুলো মিলিয়ে মিলিয়ে আত্মার একটা নাম বানিয়ে দিল অনামিকা। জিবি বলে ও এখন প্রশ্নের উত্তরের অপেক্ষায় আছে। বিষয়টি ইন্টারেস্টিং হয়ে যায়। নিরূপ বলে, ওকে এখন ফিরে যেতে বল, সব প্রশ্ন রেডি করে আগামীকাল আমরা আবার খেলবো। ওইদিকে সিজাপ্পান আর জিবি ভালোই দল পাকিয়েছে। পরের দিন সন্ধ্যায় পাড়ার বন্ধুদের ডেকে তাদের মনের মতো প্রশ্নের উত্তর দিয়ে তাদের কাছ থেকে চা বিড়ি চানা শুনত। কিন্তু যখন ওরা এমন এমন কিছু প্রশ্ন করতো যেটার উত্তর তাদের জানা নেই, তখন তারা গ্লাসটাকে গোল গোল ঘোরাতো। জিজ্ঞেস করে বলতো, অনামিকার যখন কোনো প্রশ্নের উত্তর দিতে মন চায় না, তখন সে এভাবেই গোল গোল ঘোরে। প্রশ্নের উত্তর বেড়ে গেলে জিবি বলে, এখন অনেক হয়েছে, আজকের মতো এখানেই শেষ খেলা। তখন নিরূপ বলে, আচ্ছা তোরা চলে যা, আমি আর মুকেশ বসি। এরপর যখন নিরূপ আর মুকেশ বসতো, তখন পাশের একজনের উত্তর আসলে অদ্ভুতভাবে গ্লাসটা অ্যালফাবেট লেটারের দিকে চলে যায়। জিবি আর সিজাপ্পান কিছু বুঝে উঠতে পারলো না। ওরা আত্মাদের সাথে যোগাযোগ করতে পেরেছে এই খবর ডিজে বাবুর কানে গেলে সে হিংসে ফেটে যায়, কারণ এত বছর ধরে এই খেলা খেলছে, আজ পর্যন্ত কখনো আত্মাদের সাথে যোগাযোগ করতে পারেনি। পরদিন রাতে মধু আদি নামের এক ছেলেকে নিয়ে আসে। আদি বলে, আপনারা যে প্রশ্ন করছেন এগুলো বাচ্চারা করে, এগুলোর জবাব তো যে কেউ দিতে পারে। তখন সে বলে, আচ্ছা দেখি পারলে এই প্রশ্নের জবাব দিতে পারো কিনা। আমার একটা বিড়াল আছে, ওর নাম কি পারলে বলো তো। এখন এই প্রশ্নের উত্তর তো সিজাপ্পানও জানে না, তাই সেই গ্লাসটা গোল গোল ঘোরাতে থাকে। তখন হঠাৎই অদ্ভুতভাবে গ্লাসটা অ্যালফাবেট MARS অর্থাৎ মার্চ উত্তর দেয়। এইটা দেখে আদি ভয় উঠে দাঁড়ায়। আদি বলে, এটা কি করে সম্ভব? আমার বিড়াল যে আছে এটাই তো তোমরা তো জানতে না, আর মার্চ তো 4 বছর আগেই মারা গেছে। আচমকা গ্লাসটা সরে উত্তর দিল 6 বছর। আদির ভয় আরও বেড়ে যায়। সে বলে, এগুলো কি করে হচ্ছে, আমি আর এখানে থাকছি না, আমি চলে যাচ্ছি। তখন সিজাপ্পানও বুঝে উঠতে পারছিল না এটা কি করে হচ্ছে। নিরূপ আজকের মতো খেলা বন্ধ করে অনামিকাকে ফিরে যেতে বলেই পরিবেশ ঠান্ডা হয়। কিন্তু ওইদিকে সিজাপ্পান আর জিবি বুঝে উঠতে পারছিল না মজার ছলে হলেও অজান্তে কোনো অনামিকা নামের আত্মা চলে আসেনি তো। তবে বিষয়টা তাদের জন্য খারাপ হয়নি, কারণ এরপর প্রতিদিন সন্ধ্যা হলেই তাদের বাড়ির পিছনে লেগে যেত লম্বা লাইন। সবাই যে যার মতো প্রবলেম নিয়ে আসতো। কারো সোনার চেইন চুরি হয়ে গেছে, তো কারো 10 বছরের ছেলে নিখোঁজ হয়ে গেছে, সঙ্গে কার মদ কেই খেয়েছে, এসব নানান ধরনের প্রশ্ন নিয়ে তারা অনামিকার সামনে আসতো। এর বিনিময়ে তারা ঘুষ নিত চিপস, চানাচুর, বিড়ি আর মুকেশের জন্য আলাদা নেশার জিনিস, এবং বাইরে খাবারের দোকান বসতো যেটা এই 7 জনের জন্য একদম ফ্রি। ভিড় বেশি বেড়ে গেলে নিরূপ সবাইকে ভাগিয়ে দিত। এর মধ্যে মাঝে কিছু ঘটনা ঘটতে লাগলো যেগুলো অত ভাবার মতো কিছু ছিল না। এই যেমন তাদের বাড়িতে দিনের পর দিন ইঁদুর মরে যাচ্ছে। এর মাঝে মুকেশ একদিন অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বাসায় আসলো। আর একদিকে পাশের জমিতে ইঁদুরের কবরে ভরে গেছে। ইঁদুরগুলোর কবরের উপরে তারা ক্রস দিয়ে রাখতো, কারণ তাদের ধারণাটা করলে ইঁদুরের মৃত্যু আত্মা ফিরে আসবে না। একদিন উপরে সিলিং ফ্যান খুলে নিচে পড়ে ক্যারাম বোর্ডটা ভেঙে যায়।
রিবিন তো বেশ খুশি, কারণ সে মনে করেছে তাদের হয়তো আর উইজা বোর্ড খেলা হবে না। কিন্তু না, বাজার থেকে আরেকটা নতুন ক্যারাম বোর্ড কিনে আবারও তৈরি করে নিল উইজা বোর্ড। এর মধ্যে একদিন ডিজে বাবু তাদের সতর্ক করতে আসে। সে বলে, এই খেলার অনেক নিয়ম আছে যেগুলো তোমরা জানো না। একই আত্মা যদি বারবার আসে তাহলে কিন্তু তোমাদের উপরে প্রভাব পড়বে, অনেক বড় বিপদেও পড়তে পারো। আত্মাকে কখনো পার্সোনাল প্রশ্ন করবে না, এই যেমন সে কিভাবে মরেছে বা কেন মরেছে, এই ধরনের প্রশ্ন ভুলেও করবে না। আর খেলার সময় কখনো একসাথে আঙুল ছাড়বে না, কেননা এটা করলে আত্মা কখনোই বাড়ি ছেড়ে যাবে না আর তোমাদের পিছুও ছাড়বে না। আত্মা যখন তোমার পাশে এসে দাঁড়াবে তখন তোমার কাহারে লোম দাঁড়িয়ে যাবে। কিন্তু জিবি ডিজে বাবুর এই সমস্ত কথাকে পাত্তাই দিল না, বরং তাকে তাড়িয়ে দিল। ওইদিকে পাড়ার মানুষের খবরে চলে আসে এলাকার কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ। সে দেখতে আসলো যে তারা কতটা সত্যি বলছে। প্রথমে সে কয়েকটা প্রশ্ন করে, এই যেমন তার ক্লাস 10-এর স্কোর কত ছিল এবং তার গাড়ির নাম্বার কত। সবই ঠিকঠাক উত্তর আসছিল অনামিকার তরফ থেকে। তখন সে বলে, এইসব প্রশ্নের উত্তর তো তোমরা জানোই। আচ্ছা, এমন একটা প্রশ্ন করি যেগুলো তোমরা জানো না আর জানার কথাও না। আচ্ছা বলো তো, আমার বাবার নাম কি? তখনই গ্লাস ঘুরিয়ে উত্তর এলো রাশিদ। কাউন্সিলর হেসে বলে, কী সব খেলা তোমাদের? আমার বাবার নাম রাশিদ? আরে বেটা, আমার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ। অনামিকাটা শুনতেই নোয়ের দিকে এগিয়ে যায়। সে যতবার বলে তার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ, ততবার অনামিকা নোয়ের দিকে সাইন করে। তখনই রেগে যায় কাউন্সিলর, কী সব যাতা বলছো? রাশিদ তো আমার চাচার নাম, ও আমার বাবা কী করে হলো? তখন আবার অনামিকা নোয়ের দিকে সাইন করে। এবার তো খেপে যায় কাউন্সিলর। সে বলে, এসব আজে বাজে খেলা বাদ দাও, কী সব বলছো? আমার বাবার নাম নিয়ে মজা করছো তোমরা? সঞ্জীবী, এসব কিন্তু ভালো হচ্ছে না। তোমরা যখন বিপদে পড়ো আমার কাছেই তো আসো। এই বলতে না বলতে কাঁদো কাঁদো সুরে বলে যায় যে, আমার বাবার নাম কুঞ্জু মোহাম্মদ, রাশিদ না। উনি যাওয়ার পরই সবাই হাসতে শুরু করলো। কোনো রকম হাসিটা চেপে ধরে রেখেছিল সবাই, কারণ অনামিকা তো আর ভুল হতে পারে না। তখনই মধু জিজ্ঞেস করে বসলো, অনামিকা, তুমি কোথায় থাকতে আর তোমার বাড়িতে কে কে থাকতো? প্রশ্নগুলো শুনে গ্লাসটা গোল গোল হয়ে ঘুরতে শুরু করলো। প্রশ্নের উত্তর না আসায় মধু জিজ্ঞেস করে বসলো, আচ্ছা তুমি মরলে কি করে এটা অন্তত বলো। এই প্রশ্ন শুনে জিবি সঙ্গে সঙ্গে ওকে থামিয়ে দিয়ে বলে, আজকের মতো খেলা এখানেই শেষ। খেলা শেষ হওয়ার মধু বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মধু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনামিকা উত্তর দেয়, আজ রাতে ম্যাথিউ মরবে। সবাই তখন ভাবতে লাগলো, কে এই ম্যাথিউ? তখনই জিবির মনে পড়ে মধুর আসল নাম ম্যাথিউ। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে দৌড়ালো ওর পিছনে। দেখা যায় মাঝ রাস্তায় কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মাটিতে উল্টো হয়ে পড়ে আছে মধু। তাই আজ রাতে ওকে আর বাড়ি ফিরতে দিল না, সঙ্গে করেই নিয়ে এলো ওরা। কিন্তু যখন মধু জানতে পারলো অনামিকা বলেছে ম্যাথিউ আজ মরবে, এরপরে শুনে সে বলে, তাহলে তোরা আমাকে এখানে মরতে নিয়ে এসেছিস? আমি গেলাম বাড়ি। এই বলে সে বাড়ি চলে যায়। তবে রাত কিন্তু এখনো শেষ হয়নি। ওরা সবাই চিন্তায় পড়লো মধুকে নিয়ে। রিভিন রাতে বাড়ি ফিরলে অদ্ভুত একটা জিনিস জানে। সে বলে, যবে থেকে তোমরা এই খেলা শুরু করেছো তবে থেকে আমি বাড়ি ফেরার পথ খুঁজে পাই না। এজন্য আমার বাড়ি ফিরতে এত দেরি হয়ে যায়। পথে উঠলেই সব স্ট্রিট লাইট বন্ধ হয়ে যায়। কেমন এক গোরক দাদার মতো একই জায়গায় বারবার ঘোরপাক খাই। জানি না এগুলো কি হচ্ছে। এই সব কিছু শুনে সিজাপ্পান আর জিবি একটু ভয় পেতে শুরু করে। তারা ভাবতে লাগলো যে অনামিকাকে তারা দুজন মিলে বানালো সেটা সত্যি হয়ে গেল কি করে। তারা তো শুধু মজার ছলে একটা নাম দিয়েছিল। রাতে আর কারো ঘুম আসলো না। সকাল হলেই ভয় ভয় সিজাপ্পান খবর নিয়ে আসে যে অনুপের বাবা মারা গেছে। সবাই বলে, হ্যাঁ সে তো অনেকদিন ধরে অসুস্থ ছিল বিছানায় পড়ে, এতে তো ভয় পাওয়ার কি আছে। তখনই সিজাপ্পান বলে তার বাবার নাম ম্যাথিউ ছিল। এবার সবার একটা ঝটকা লাগলো। সেদিন মধ্যরাতে হঠাৎ জিবির ঘুম ভাঙলে দেখে সবাই উইজা বোর্ড খুলে বসে আছে। জিবি বলে, কি হলো, তোমরা ঘুমাওনি এখনো? ওরা জানায় অনামিকা নাকি এতক্ষণ যেতেই যাচ্ছিল না, এই মাত্রই গিয়েছে, তবে যাওয়ার আগে কিছু অদ্ভুত কথা বলে গিয়েছে। তাই নিরূপ বলে, আমরা হয়তো এই খেলাটা ঠিকমতো খেলতে পারছি না, আমাদের একজন অভিজ্ঞ লোকের দরকার, তাই আমি কাল ডিজে বাবুকে ডেকেছি। এটা শুনে জিবির মাথা গরম হয়ে যায়, কারণ সে ডিজে বাবুকে মোটেও সহ্য করতে পারে না। পরের দিন সন্ধ্যায় ডিজে বাবু আসলে এমন ভাব দেখালো যেন সে এই বিষয়ে অনেক অভিজ্ঞ। প্ল্যানচেট করার সময় অনামিকা চলে আসলে ডিজে বাবুর অবস্থা খারাপ হয়ে যায়। সবাই যখন ডিজে বাবুকে নিয়ে হাসছিল তখন ডিজে বাবু এমন কিছু প্রশ্ন করে বসলো যেগুলো না করলেও পারতো। ডিজে বাবু বলে, আচ্ছা অনামিকা, তোমায় যতবার ওরা যেতে বলেছে তুমি কি আদেও গিয়েছো? তখন উত্তরে আসলো, নো। সবাই তখন গুনে দেখে এই খেলা তারা বিগত 27 দিন ধরে খেলছিল, অর্থাৎ অনামিকা 27 দিন ধরে তাদের বাড়িতেই আছে। সবাইকে ভয় পেতে দেখে ডিজে বাবু নিল সুযোগ। সে আরও জিজ্ঞেস করে, অনামিকা, এরা কি তোমায় বিরক্ত করে? উত্তরে আসলো, ইয়েস। ডিজে বাবুর সাহস আরও বেড়ে গেল। সে বলে, আচ্ছা তুমি কি এদের মারতে চাও? উত্তরে আসলো, ইয়েস।
এরপর জিবির ধৈর্যের সীমা ভাঙলে সে রেগে গিয়ে মারতে মারতে ডিজেবাবুকে বাড়ি দিয়ে বের করে দেয়। ডিজেবাবু যাওয়ার সময় অভিশাপ দিয়ে চলে যায় তাদেরকে। ওইদিকে ঘরে বসে থাকা কুট্টান দেখে গ্লাস একা একা নড়ে অনামিকা কিছু অদ্ভুত ইঙ্গিত দিচ্ছিল। কুট্টান কোনো রকম ডান হাত দিয়ে ডায়েরিতে লিখে রাখলেও সেটা পড়ে বোঝার মতো উপায় ছিল না। তবে সে অনেকবার বন্ধুদের ডাকার চেষ্টা করছিল, কিন্তু কেউ তার ডাক শুনছিল না। তখন নীরূপের মাথা গরম হয়ে এক লাথি দিয়ে উইজা বোর্ড ভেঙে ফেলে আর সবাইকে বলে, আজ থেকে এই বাড়িতে কেউ যদি উইজা বোর্ড কিংবা অনামিকার নাম নিয়েছে তাকে মেরে আমি উইজা বোর্ড বানিয়ে ফেলবো। এরপর কেটে যায় অনেকটা দিন, তবে এবার সবার মধ্যে আর আগের মতো ফিলিংসটা কাজ করে না। সেই রাত হওয়ার অপেক্ষা, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ির পিছনে লেগে যেত লম্বা লাইন। ফ্রিতে এতদিন চিপস, বিস্কিট, চানাচুর, বিড়ি এগুলো এখন হচ্ছে না। মুকেশের নেশার অভ্যাসটাও আগের মতো বেড়ে গেল। বেশ কিছুদিন পর জিবি জানায় তার গ্রামের বন্ধু সিনুকে স্থানীয় মানুষেরা কিছু টাকার জন্য অপহরণ করে নিয়েছিল। তাকে পাওয়া তো গেছে বটে, কিন্তু আমার আরেক বন্ধু বা বড় ভাই জানালো যে বেশ কিছুদিন ধরে সিনু অদ্ভুত আচরণ করছে। তাই বেনি ভাই আমাকে বললো সিনু স্বাভাবিক না হওয়া পর্যন্ত সে আমাদের সাথে থাকতে পারবে কিনা। নীরূপ এক কথায় রাজি হয়ে যায়। সে বলে, তোমার বন্ধু মানে আমাদের বন্ধু। তখনই রিবিন এসে আপত্তি জানিয়ে বলে, ভাই এর আগেও একটা আত্মা ডেকে নিয়ে এসেছিল, সেটাই এখনও যাচ্ছে না ঘর থেকে। এখন কিনা আবার তুই একটা পাগলকে ঘরে নিয়ে আসবি। কিন্তু বাকি সবাই জিবির বন্ধুকে আনতে রাজি হয়ে যায়। তো পরের দিন সন্ধ্যায় চলে এলো জিবির বন্ধু সিনু সুলেমান। তার আচার আচরণ একটু অদ্ভুত রকমের। সব সময় 32 দাঁত বের করে হাসতে থাকে। তার ভাবসাব দেখলে তো মনে হয় এটা তারই বাসা এবং অনেক দিন ধরে সে এখানেই আছে। এবং মাঝে মাঝে সিনু অদ্ভুতভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে কয়েক মিনিটের জন্য স্ট্যাচু হয়ে থাকতো, কিন্তু যখন তার হুঁশ ফিরত তখন কিছুই মনে থাকতো না। এমনি সবসময় সবার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে হাসতে থাকে। একদিন সকালে গোসল করে বের হয়ে ভেজা গায়ে অমনি স্ট্যাচু হয়ে যায়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তাকে ডাকলেও শুনতে পায় না। জিবি এরপর রিমোট ছুঁড়ে মারলে তার হুঁশ ফিরতেই বলে, জিবি ব্যথা লাগে, এভাবে কারো দিকে রিমোট ছুঁড়ে মারতে হয় না। তো কখনো খাওয়ার সময় হঠাৎ স্ট্যাচু হয়ে যায়। জিবি খাবার ছুঁড়ে মারলে সিনু খেপে যায় আর বলে, এভাবে কারো দিকে খাবার ছুঁড়ে মারতে হয় না, মানুষ অনাহারে খাবারের জন্য মারা যাচ্ছে। সিনুর এইসব কাণ্ডে সবাই তাকে নিয়ে সমালোচনা করতে থাকে, যেটা দেখে জিবি একটু অসম্মানে পড়ে, কারণ তার জন্য একের পর এক ঝামেলা হচ্ছে বাড়িতে। সেদিন মাঝরাতে ঘটলো অদ্ভুত এক ঘটনা। জিবির ঘুম ভাঙতেই দেখে সিনু এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। তার দেয়ালের দিকে মুখ করে একলা একলা বিড়বিড় করছে, যেটা দেখে ভয় জিবি চিৎকার করে উঠতেই সবাই জেগে যায়। আর ওই দিকে যেন সিনু কিছুই জানে না। পরদিন সন্ধ্যায় কুট্টানকে কাশির জন্য গরম পানি করতে দেখে সিনু বলে, কি করছিস? গরম পানি? এক কাজ কর, একদিন মানুষের মাথার খুলির স্যুপ খেয়ে দেখবি, করা সারা জীবনের মতো সেরে যাবে। কুট্টান ভয় দৌড়ে চলে আসে জিবির কাছে। নীরূপ তখন বলে, জিবি ওর সাথে খুলে কথা বল, ও মানসিক ট্রমার মধ্যে আছে, ওর সাথে কথা বলে দেখ, সব ঠিক হয়ে যাবে। সেই মতো জিবি আর সিজেপান ওকে বুঝাতে গেলে দেখে সিনুর ঘরের দেয়ালে লাগানো পোস্টারের মেয়েটার সাথে একলাকলা বিড়বিড় করে কথা বলছে। সে বলছে, এভাবে সারাদিন না ঘুমিয়ে তাকিয়ে থাকলে তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তো। তখনই জিবি রেগে গিয়ে দেয়ালের পোস্টারটা ছিঁড়ে জ্বালিয়ে দেয়। মাঝে মাঝে জ্যান্ত ইঁদুর ধরে দেয়ালে ছুঁড়ে মেরে ফেলে। সিনুর আচরণ বাড়াবাড়ি হয়ে গেলে জিবি বিনি ভাইকে ডেকে পাঠায় যে সিনুকে এখানে পাঠিয়েছে। বেনি ভাই আসতে বলে, এতদিন ব্যস্ত ছিলাম তাই আসা হয়নি, তো বলো কি সমস্যা হয়েছে। কিন্তু জিবি যতবার বেনি ভাইকে সমস্যার কথা বলতে যায় ততবার সিনু চলে আসে। জিবির আমতা আমতা কথায় বেনি ভাই রেগে গিয়ে শেষমেশ চলে যেতে গেলে উল্টো সিনু তাকে থামিয়ে বলে, বেনি ভাই তুমি জিবির উপরে রাগ হয়েও না, ওর মানসিক অবস্থা খুব একটা ভালো নেই, ও যেন কেমন কেমন হয়ে গেছে, বিনা কারণে রিমোট, বিরিয়ানি এগুলো আমার গায়ে ছুঁড়ে মারে। আর একদিন তো মাঝরাতে ঘুম থেকে উঠে ভয় চেঁচিয়ে ওঠে, হঠাৎই রুমের একটা সুন্দর পোস্টার ছিঁড়ে জ্বালিয়ে দিয়েছিল। আর একদিন একটা সামান্য ইঁদুর মেরেছে বলে আমাকে গালিগালাজ করতে শুরু করেছে। আমি এখানে থাকলে ওর খেয়াল রাখবো, তুমি বরং ওকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করো। এই বলে বেনি ভাইকে বুঝ দিয়ে বাড়ি পাঠিয়ে দিল সিনু। এই উপায়ও কাজে না দিলে জিবি আর নীরূপ সিদ্ধান্ত নেয় তারা 24 ঘন্টা সিনুর উপরে নজর রাখবে। খেতে গেলে, বসতে গেলে, বাথরুমে গেলে কিংবা ঘুমোতে গেলে ওরা দুজন সিনুর উপরে কড়া নজর রাখতো। সিনুকে ওরা কোথাও একা ছাড়তো না। কিন্তু সেদিন রাতে এমন এক ঘটনা ঘটলো যেটা ঘটার পর সব কিছু পাল্টে যায়। মধ্যরাতে হঠাৎ সিনু ঘুম থেকে উঠে কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে সোজা হাঁটতে হাঁটতে মেইন দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে। এক দৃষ্টিতে তাকিয়ে অন্ধকার রাস্তায় সোজা হাঁটা দিল রেল লাইনের ধারে। নীরূপ আর জিবি চুপচাপ ওকে পেছন থেকে ফলো করতে থাকে। রেল লাইনের ধারে এসে হঠাৎই সিনু স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে আর ট্রেনের দিকে মুখ করে সোজা তাকিয়ে থাকে। এরপর নীরূপ আর জিবিকে উদ্দেশ্য করে বলে, এসে গেছো তোমরা, আসো পরিচয় করিয়ে দিই। ওই যে বড় বটগাছটা দেখছো না, ওখানে মুন্নিয়াপ্পার লাশ পাওয়া গিয়েছিল। কাটা মাথাটা গড়িয়ে গড়িয়ে এর রেল লাইনের ধারে এসেই পড়েছিল। আর ওই গাছের ডালটা দেখছিস না,
ওখানে ডেভিডের জ্যান্ত কাটা লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল, আর ওর জিভটা ছিল এত বড়। ওর এই সমস্ত কথা জিবি আর নীরু খুবই হালকাভাবে নিচ্ছিল, কিন্তু যখন আচমকা সিনু ঘুরে ওই দূরের একটা ছোট্ট ভাঙা ঘর দেখে বলে, ওটা অনামিকার ঘর, এই ঘরেই তো আমাদের অনামিকা মারা গিয়েছিল। ব্যাস, এই কথা শুনে জিবি আর নীরবের অবস্থা বেহাল। তারা আর এই জায়গায় দাঁড়িয়ে থাকার সাহস পর্যন্ত করছিল না, কারণ সিনু বাড়িতে আসার পর কেউ ভুলেও অনামিকার নাম তার সামনে নেয়নি। তাহলে সে কি করে জানলো? দুজন জোরে চিৎকার করে দৌড়াতে শুরু করলো, আর তাদের পেছনে ভয়ানকভাবে হাসতে হাসতে এগিয়ে আসছে সিনু। ওরা ভয়ে বাড়ির গেটের সামনে আসলে সিনু চলে আসার বলে, আজ অনেক হয়েছে, বাকিটা আগামীকাল করবো। নীরূপের মাথা এবার গরম হয়ে সে জিবির কলার চেপে ধরে বলে, সারা তোর এই পাগল বন্ধুকে কালই বাড়ি পাঠাবে, নাহলে আমি তোকে সারা জীবনের জন্য বাড়ি পাঠিয়ে দেবো। সকাল হলে বেনি ভাই আর সিনুর মা চলে আসে তাকে নিয়ে যেতে। সিনু তার মাকে বলে সে এখানে অনেক ভালো আছে, আর জিবি তো তাকে এখান থেকে যেতেই দেবে না। কিন্তু যখন সে তার মায়ের কাছ থেকে জানতে পারলো জিবি তাদেরকে ডেকে এনেছে, তখনই তার মনটা ভেঙে গেল। জিবিরও খুব কষ্ট হচ্ছিল প্রিয় বন্ধু সিনুকে এভাবে বিদায় দিতে। তার চোখের দিকে তাকিয়ে তা বলার সাহস হচ্ছিল না, কিন্তু জিবিরও এখানে কিছু করার নেই। সিনু চলে যাওয়ার পর বাড়িতে সবাই হাফ ছেড়ে বাঁচল। তবে এই দিনের পর থেকে সব কিছু খারাপ হতে শুরু করলো তাদের সাথে। সুমন যে পাশের বাড়ির মেয়েটাকে পছন্দ করত, তার বিয়ে ঠিক হয়ে গেছে। কারোর আর চাকরির জন্য ইন্টারভিউর ডাক আসে না। নিরূপের বাইক প্রতিদিন নষ্ট হয়ে যাচ্ছে। রিবিন প্রতিদিন বাড়ি ফেরার রাস্তা ভুলে যায় এবং স্ট্রিট লাইটগুলো বন্ধ হয়ে আসে। এদিকে কুট্টান পেট্রোলের জায়গায় গাড়িতে ডিজেল ভরে যাওয়ার কারণে তার চাকরিটাও চলে গেল। সবার ধারণা যে ডিজে বাবুর অভিশাপ তাদের উপরে লেগে গেছে। রিবিন সবাইকে কনভিন্স করার চেষ্টা করে যে ফাদার ডেকে বাড়িটা শুদ্ধ করে নেওয়ার জন্য। নীরব জিবির সাথে বাড়িতে ফাদার ডাকার কথা বলতে গেলে জিবি জানায় যে তোমরা সত্যি বিশ্বাস করো যে বাড়িতে কোনো আত্মা আছে? তাহলে শোনো, শুরু থেকে আমি আর সিজাপ্পান মিলে এই খেলাটা খেলছিলাম। আমি আর সিজাপ্পান অনামিকার নাম দিয়েছি, আর আঙ্গুল দিয়ে গ্লাস টেনে তোমাদের সবাইকে এতদিন বোকা বানাচ্ছিলাম। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এখনই প্রমাণ করে দেখাচ্ছি। এই বলে এতদিন ধুলোয় পড়ে থাকা উইজা বোর্ডটা বের করতেই রিবিন বাড়ি ফিরে আসার সময় আবার সেই রাস্তার স্ট্রিট লাইটগুলো নিভে যায়। অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে কুট্টানকে লাইট অফ করতে বললে অটোমেটিক সেটা অফ হয়ে যায়। কুট্টান তো সেখানেই ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পানি চলে যাওয়ার কারণে এখনও কোমরে বসে থাকা মুকেশ কলের ভেতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। হঠাৎই একদমকা ঝড়ো বাতাস বয়াচ্ছে, আর ঘরের জানালাগুলো থুপথাপ আওয়াজ করছে। সিজাপ্পান জানালাটা বন্ধ করতেই যাবে, তখন ঘরের দরজা তুম করে বন্ধ হয়ে গেল। বাথরুমে বসে থাকা মুকেশ দেখলো খালি বালতিটা এদিক ওদিক একা একাই নড়ছে। নিরূপ দেখলো হঠাৎ একটা ইঁদুর টেবিলের উপর থেকে পড়ে মারা যায়। সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। জেদে সুরে থাকা জিবি বলে, এখনই দেখাচ্ছি কতগুলো আত্মা লাগবে তোদের। একটা ঠান্ডা শিহরণ জাগানো বাতাস বয়ে আসছে, আর দেখা যায় জানালার উপরে সত্যি সত্যি একটা নয় বরং একাধিক আত্মারা জানালা ধাক্কাচ্ছে। হঠাৎই জিবি শরীরের লোম দাঁড়িয়ে যায়, কারণ আত্মা যদি তোমার পাশে থাকে তাহলেই শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তখনই গ্লাসে হাত রাখতে অমনি সেটা ঘুরে ইঙ্গিত দিয়ে দিল যে অনামিকা এখানে উপস্থিত আছে। অমনি গ্লাসটা জোরে জোরে গোল হয়ে ঘুরতে লাগলো। তখন কারো আর সাহস হলো না বাড়িতে থাকা। রুদ্ধশ্বাস নিয়ে সবাই এক দৌড়ে বাড়ি থেকে বের হতেই দেখে বাইরের দোলনাটা একা একা দুলছে। মুকেশও বাথরুম থেকে বেরিয়ে পড়ে। দেখা যায় রিবিন ওদের সামনে থেকে গোল গোল হয়ে গোলক ধাঁধার মতো ঘুরে চলছে। রিবিনের হুঁশ ফিরতেই দৌড়ে বৌদুদের কাছে চলে আসে। দেখা যায় বাড়ির সব মোমবাতি নিভে হঠাৎ ঘরের আলো চলে আসে। সেদিন রাতে ওরা আর বাড়িতে থাকলো না, সবাই চলে গেল মধুর বাড়িতে। সকাল হলে তারা বাড়ি শুদ্ধ করার জন্য ডাকলো ফাদার ও পুরোহিতকে। এই ঘটনার পর জিবির ধুমসে জ্বর আসে, যার কারণে সে জ্ঞান হারিয়ে আজ হসপিটালে। জিবির ঘটনা শেষ হওয়ার পর নয়না বলে, হ্যাঁ বুঝলাম, কিন্তু তাহলে এমন কি কথা আছে যেটা তুমি তোমার বন্ধুদেরকে বলার জন্য মরিয়া হয়ে আছো? জিবি হালকা শ্বাস নিয়ে বলল, সেদিন জ্ঞান হারানোর সময় আমি যেটা দেখেছিলাম সেটা হলো সাদা কাপড় পরা বড় খোলা চুলে অনামিকা হাঁটতে হাঁটতে আমার একটা হলুদ ব্যাগের মধ্যে ঢুকে যায়। সেদিন বাড়ি শুদ্ধ করানোর পরও অনামিকা আমাদের বাড়ি ছেড়ে কোথাও যায়নি। সে আমার ওই হলুদ লাগেজ ব্যাগের মধ্যে এখনও আছে, আর এটাই আমি আমার বন্ধুদের বলতে চাই। জিবির এই পুরো কাহিনী শুনে নয়না ভয় পেয়ে বলে দেয় পাশের দেয়ালে ঝুলানো ছবিটা কৃষ্ণ কালিয়া মার্দানের। এরপর জিবিকে তারা আইসিইউ থেকে জেনারেল বেডে শিফট করতেই সে বন্ধুদের সাথে দেখা করতে পারে। জিবি প্রথমে তার বন্ধুদের জিজ্ঞেস করে, আচ্ছা আমার ওই হলুদ লাগেজ ব্যাগটা কোথায়? বন্ধুরা জানালো, আরে ব্যাগের চিন্তা করিস না, ওটা বাড়িতেই আছে, আর সন্ধ্যায় আবার ফাদার আসবে বাড়ি শুদ্ধ করানোর জন্য, তাই সব কিছু জায়গা মতোই আছে। জিবি বলে, তাহলে তোমরা আজ থাকবে না?
তখনই জিবির মা বলে, থাক ওদের যেতে দে, ওদের কাজ আছে। সিনু তোর সব জামা কাপড় নিয়ে এখানেই আসছে তোকে দেখাশোনা করার জন্য। জিবি কিছুটা অনুপস্থিত হয়ে বলে, কি সিনু? তখনই দেখা যায় সিনু জিবি সেই হলুদ ব্যাগটা নিয়ে হসপিটালে প্রবেশ করে, যেটা দেখে জিবির অবস্থা নাজেহাল। দেখা যায় সিনু বাড়ি ছাড়ার আগে ওই ডায়েরির অর্ধেক লেখা পূর্ণ করে ফেলে, যেটা অনামিকা বলতে চেয়েছিল উই আর কামিং। আর এখানেই শেষ হয় এই মুভির কাহিনী। কিন্তু এখানে শেষ হয় রোমাঞ্চামের প্রথম পর্ব, অর্থাৎ রোমাঞ্চামের কাহিনী এখনও বাকি আছে। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। সি ইউ অ্যাগেন।